বিরোধী দলের সঙ্গে সরকারি দলের মানে বিরোধটা বাড়ে, গণতান্ত্রিক রাজনীতির জন্য এটা শুভ হবে না। যে কোনো গণতান্ত্রিক বিবেচনায় বিরোধী দল গঠনমূলক আলোচনা করবে, সরকারের ত্রুটি বিচ্যুতিগুলো ধরবে, দেশের কথা বলবে, সমস্যার কথা বলবে। সরকার সেটি কিভাবে নেবে সেটা সরকারের বিবেচনায়। কিন্তু বিরোধী দল যেমন অতীতে প্রতি সরকারের সময় বিরোধী দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারত, ফেয়ার ইলেকশন হতো, হয়তো সরকারের দলের পতন হতো, বিরোধী দল ক্ষমতা আসতো, আবার বিরোধী দলের পতন হতে পারত। এই যে ঘটনাগুলো এইগুলো রাজনীতিতে, এমনকি বাংলাদেশেও একটা চর্চা শুরু হয়ে গেছিল কিন্তু ওই যে কেয়ারটেকার নির্বাচনের মধ্য দিয়ে। তো এই পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক সহমর্মিতা, যেটা আপনি নিজে উল্লেখ করলেন যে বিরোধী দল হিসাবে জামাত এবং বিএনপির এক জায়গায় বসে ইফতারি খাওয়া, এটা অবশ্যই একটা দৃষ্টান্ত হতে পারে। অতীতেও খাইছে, খাইনি তা না, পারস্পরিক গেছে। যতক্ষণ এই সহমর্মিতাটা ছিল, পারস্পরিক যোগাযোগটা ছিল, কথাবার্তাটা ছিল, রাজনীতি কিন্তু এক ধরনের ছিল। আর যখন এটা বিচ্ছিন্ন হয়ে গেছে, ভেঙে পড়ছে, পারস্পরিক বিদ্বেষ তৈরি হয়েছে, এবং বিশেষত সরকারি অবস্থান থেকে দায়িত্বটা বেশি থাকে। ওই মানে গত সরকারের শেখ হাসিনা মানে তার একটু মুখের দোষ ছিল, স্বাভাবিকরণের যে আক্রমণাত্মক বা উপহাসসুলভ যে বক্তব্যগুলো থাকতো, সেই সময় ব্যবধানগুলো আরও বেশি বাড়াইছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এখন যেভাবে শুরু হলো, মানে জামাতের বিরোধী দলের নিমন্ত্রণে ইফতারি প্রাইম মিনিস্টার গিয়ে খেলেন, একসঙ্গে বসলেন, কথা বললেন, এটা একটা ভালো বার্তা নিঃসন্দেহ দিয়েছে দেশবাসীকে। ধন্যবাদ দুদু ভাই। যে ইফতার পার্টিতে জামাত ইসলামের ইফতার পার্টিতে গেলেন তারেক রহমান সাহেব, আমি হয়তো একেবারে তার কাছে গিয়ে বসতে পারতাম, কিন্তু আমি আমার পৌঁছাইতে একটু লেট হয়েছে, মানে জাস্ট আজান দিছে তার 2-3 মিনিট পরে ঢুকছি। তারপরেও আমি ইফতারের পর যখন নামাজ পড়তে গেছেন উনি যেখানে, সেখানে আমি নামাজ পড়তে গেছিলাম। নামাজের পরে উনি যখন বেরোচ্ছেন তখন হি মার্ক মি, আমার দিকে সে ভালোভাবেই, তো আমি তার সাথে হ্যান্ডশেক করতে গেলাম এবং আমি বললাম যে আমার এটা স্মৃতিতে থাকবে যে আমি প্রধানমন্ত্রীর সাথে নামাজ পড়লাম। উনি বললেন যে না, প্রধানমন্ত্রীর সাথে নামাজ না, বরং আমরা একসাথে যে নামাজ পড়লাম এটা। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ওইটা অবশ্যই ঠিক, কিন্তু আমার স্মৃতি এটা। তারপরে আমি ওনার পিতার ব্যাপারে 2টা কথা বললাম, যেহেতু আমি তাকে চিনতাম, আমি তখন ইস্পানিতে পড়তাম, স্মৃতিচারণ। তো আমি তাকে বললাম যে আমার কার্ড আপনাকে দিয়ে, আমি আপনাকে খুব ভালোভাবে চিনি। আচ্ছা, তো এটা ধরেন উনি যে আমাকে রিকগনাইজ করছে, এটা আমার খুব ভালো লাগছে। উনি রিকগনাইজ করা সত্ত্বেও সাইলেন্ট থাকতে পারতেন, আচ্ছা, কিন্তু এইটুকু বলায় আমার ভালো লাগছে। পাশাপাশি জামাতের আমির এবং অন্যান্য, পরে আমি বের হয়ে গেছি এই কারণে যে ওনার তো প্রোটোকল অনেক, তা আমি বের হয়ে আসছি। তো যেটা দুদুভাই বললাম আমি হাতে কলমে দেখে আসলাম, এই হৃদ্যতা, এই সহ অবস্থানটা থাকা উচিত। আমাদের আর্গুমেন্ট থাকবে, তর্ক বিতর্ক থাকবে। যেমন এইখানেও যদি আমি মনে করি যে দুদুভাই যেমন সরকার পক্ষের লোক, এখন আমি যদি আর্গুমেন্ট করি তার সাথে, তার দল আমার এটার আলোচনায় মানে ভিন্নভাবে না নিয়ে ভাবতে পারে যে না, বাইরে আমাদের সংসদে আমরা বিতর্ক আছে, বাইরেও আমাদের নিয়ে বিতর্ক আছে, এবং সেটাকে সুন্দরভাবে রিসিভ করে সামনে দিয়ে চলতে পারলে খুবই ভালো। এবং আমি মনে করি আমরা যে আলোচনাগুলো করব সেটাকেও তারা পার্ট হিসেবে ধরে নেক, কোনো আক্রোশ বিবাদ চিন্তা না করে ওনারা মনে করুন যে না, যদি ভালো হয় আলোচনাটা, কিছু গ্রহণ করার মতো থাকে গ্রহণ করবেন, আবার যদি অ্যাকসেপ্ট করার মতো নাও থাকে সেটা আবার দুদুভাইয়ের মতো একজন লোকের মাধ্যমে এই টেলিভিশনে বলা যেতে পারে যে না, ইট ইজ নট, সেটাও যেন সেই সুযোগটার জন্য থাকে। রাষ্ট্র প্রোটোকল দিচ্ছেন ওনাকে, আচ্ছা, উনি প্রাইম মিনিস্টার, উনি ঘরে লুঙ্গি পরে বসে থাকলেও প্রাইম মিনিস্টার। সুতরাং ওনার যে নর্মাল প্রোটোকলগুলো, এটা কোনো বিলাসিতা না, এটা রাষ্ট্র তাকে দিচ্ছে, রাষ্ট্রাচার বলতে পারেন। সেই হিসাবে এটা তার অনেক অ্যাকসেপ্ট করা উচিত আমি মনে করি, বাট উনি করছেন না, সেটাকে আমি খারাপভাবে দেখছি। ধন্যবাদ। যে নির্বাচনটা হয়ে গেল তাতে বিএনপি একটা গণতান্ত্রিক দল, আপনি জামাত এনসি বলেন, সবাই গণতন্ত্রে বিশ্বাসী, তাই তারা সবাই নির্বাচন করছে। একটা দল বিজয়ী হয়েছে, সরকার গঠন করছে, আর অন্যরা যারা বিজয়ী হয়েছে সংখ্যা সিট কম, তারা বিরোধী দলে গেছে। ভোট যদি দেখেন 49% এবং 31%, সরকারি পক্ষ পাইছে 49, এরা পাইছে 31%। ভোটের দিক থেকে হিউজ।
সাধারণত এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের প্রশ্ন আসে তখন যখন দেশে স্বাভাবিক গভর্নমেন্ট থাকেন না, লাইক অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সামরিক সরকার কিংবা কোনো সিভিল অনির্বাচিত সরকার ব্যাকড বাই আর্মি, এই ধরনের, তখন এগুলা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া হয়। কিন্তু আপনি গণতন্ত্রে বিশ্বাসী, আপনি মাত্র নির্বাচন করে আপনি সরকার গঠন করলেন, এখনও অফিসিয়ালি আপনাদের যাত্রা শুরু হয় নাই সংসদের মাধ্যমে, তার ভিতরে আপনি তড়িঘড়ি একই কথা আসতেছে, আপনি দিতেই পারেন, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিতে পারেন, কিসের উপরে? আপনার প্রবলেমটা কোথায় হয়েছে? এখানে অলরেডি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা ছিল, এখন বলতে পারেন সেগুলো আমরা নিয়োগ করিনি, সেটা করছে বিগত অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আপনাকে পাশাপাশি মাথায় রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পর ওই নিয়োগকৃত অ্যাডমিনিস্ট্রেটররা যতই ওই সরকারের পক্ষ থাকুক না কেন, কিন্তু নির্বাচিত সরকার আসার পর তারা থরথর করে কাঁপবে, কারণ তারা জানে যে আমাদের সেই সরকার নাই। তারপরে যদি আপনি বদল করতে চান, আপনার উচিত ছিল অ্যাডমিনিস্ট্রেটর মানে আমলা থেকে নেয়া। আপনি কিভাবে নিশ্চিত হইলেন যে নির্বাচন হইলেই আপনার এই 6 জন সবাই বিজয় লাভ করত? আপনি তো জানেন না, কারণ আপনি নির্বাচন দিচ্ছেন না। 31% ভোট যারা পাইছে তারা ডিপ্রাইভড হইল। আপনি তাদেরকে মূল্যায়ন করে, তাদের সাথে আলোচনা করে 6টার মধ্যে যদি তাদেরকে 2টা দেওয়া যেত যে ঠিক আছে তোমরা 2 জন সিলেক্ট করো, কথার কথা বলছি, আপনি সেটা করলেন না। টোটালটা দলীয়। এই দলীয় দেওয়ার মানে অ্যাবসোলুটলি আপনাদের। এবং দলীয় লোককে যখন পয়েন্ট নিতে পেরেছি, দলীয় লোককে যখন আপনি নিয়োগ দেন, তখন কিন্তু আমলা যেভাবে আপনাকে কেয়ার করবে তা না, কারণ দলীয় লোকগুলো সব একসাথে যখন বসে ফ্রেন্ডলি টু ইচ আদার। এখন সেক্ষেত্রে আমি মনে করি গণতান্ত্রিক সরকারের কাছ থেকে আপনি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজ দলীয় লোককে প্রশাসক নিয়োগ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং আমি মনে করি তারা কি নির্বাচন নিয়ে শঙ্কিত, এবং সে কারণে কি একটা ফিল্ড তৈরি করার জন্য তাদেরকে আগেই বসাইছে এবং পূর্ণমেয়াদ দিছে কিন্তু তাদেরকে। অর্থাৎ পরিস্থিতি যদি মনে করে নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত পূর্ণমেয়াদ, না পূর্ণমেয়াদ মানে 5 বছর না ব্যাপারটা এরকম, এখানে লেখা ছিল যে নির্বাচন না হওয়া পর্যন্ত, নির্বাচন না হওয়া পর্যন্ত পূর্ণমেয়াদ মানে কি? আমি বলছি কালকেও তাদেরকে সরাইতে পারে, কিন্তু এখন নির্বাচন না হওয়া পর্যন্ত দিতে আগ্রহী না আমি আগ্রহী হলে তো আপনি দিতেন না। আপনি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য দিচ্ছেন কিনা, যে যাতে নির্বাচন করলে তাদের বিজয় সুনিশ্চিত হয়। যদি সুনিশ্চিত না হয় তাহলে তো দেখা যাবে এটাকে প্রলং করবে। প্রশ্ন না করি, দুদু ভাই আপনি তো শুনলেন যে রাজ্জাক ভাই কি বললেন। একটা নির্বাচনের প্রেক্ষিতে কোন দল, কোন মানুষ জনপ্রিয়, কাদের প্রতি দেশবাসীর আস্থা আছে, বিশ্বাস আছে, এইগুলো জানার পরেও যখন আমি এটা সমালোচনা করব, সামথিং রং। আমি যদি নির্বাচনের আগেই বিএনপির একজন মানুষকে বলতাম একেই করতে হবে, আমি তো নির্বাচনে ফেস করি নাই, তাহলে একটা প্রশ্ন থাকতে পারত। কেয়ারটেকার সরকারের সব কিছু ভালো, পুরোটাই আছে অনির্বাচিত। গত 18 মাসে আমরা অনির্বাচিত। 16 থেকে 18 বছর নির্বাচন নামে কিন্তু ভাড়ামিপূর্ণ ঘটনা ঘটছে, যে কারণে এটা সব শ্রেণী পেশার মানুষ, সমস্ত রাজনৈতিক দল আন্দোলন করেছে। সেই কারণে আপনি নির্বাচনের আগ পর্যন্ত একটা স্বস্তি দিতে চাচ্ছেন, আপনি সচিবকে মেনে নিলেন, রাজনীতিবিদদের মানতে পারলেন না। একজন সচিব এসে যদি প্রাইম মিনিস্টার হতো, একজন সচিব এসে যদি মন্ত্রী হতো, যেহেতু দরকার নেই ইলেকশন, সচিবরা ভালো তো। তো আমি পলিটিক্যাল পার্টিকে আমি মনে করি সচিবের থেকে বেশি প্রশিক্ষিত, বেশি জানা বোঝা, এই কারণে যে তারা মাটি এবং মানুষের থেকে উঠে আসে। আমি ঢাকা ইউনিভার্সিটি পড়েছি, আপনি পড়েছেন বা আরেকজন পড়েছেন, কিন্তু সে চাকরিতে যায়নি, সচিব হয়নি, কিন্তু তাদের থেকে ডিগ্রি তো কম নাই অনেক মানুষের। তারপরেও সে সমালোচনা সে দল করে, দলীয় লোক। দলীয় লোকের একটা ছিল মেরেছে। দলীয় লোক হওয়া একটা যোগ্যতার ব্যাপার, যেরকম আইনজীবী হওয়া বা ডাক্তার হওয়া বা কি বলে উকিল, মানে যে পেশারই হোক না কেন, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে দলীয় লোক ভালো করছে না খারাপ করছে এবং কতটুকু আছে। আমি এটা বিশ্বাস করি প্রত্যেকটি জায়গায় গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় নির্বাচিত ব্যক্তিকে নিয়ে আসাটা হচ্ছে দক্ষতা, যোগ্যতা এবং ভাবমূর্তির প্রধান কারণ হতে পারে। দেখেন, আওয়ামী লীগের নেতারা যে জামিন পাচ্ছে সেটা আমি পরিষ্কার, আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের জন্য আজকে যে সরকার ক্ষমতায় আসছে, যে যারা দেশ চালাচ্ছে, তারা আওয়ামী লীগের সহায়ক শক্তি বলে আমার কাছে মনে হয়। তা নাহলে তারা জামিনটা পাবে কেন? তারা তাদের অফিস আদালত খুলতে পারতেছে কেন? আর চিফ প্রসিকিউটর সম্পর্কে যে আপনি আমার বলতে বললেন, নতুন যে প্রসিকিউটর যাকে বানাইছে ইনি কে ছিলেন? ইনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের
ভাইস প্রেসিডেন্ট ছিলেন, 1 নম্বর। 2 নম্বর, বিডিআর যে হত্যা হইল তাতে যারা আসামি ছিল তাদের পক্ষে তিনি মামলা পরিচালনা করছেন এর আগে। আর এখন তিনি আসছেন আইসিটিতে মামলা পরিচালনা করবেন। সেক্ষেত্রে আপনি এই তাজুল ইসলাম কে ছিলেন, যে যখন জামাতের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিরুদ্ধে মামলা চললো সেখানে তিনি ওদের পক্ষে ছিলেন, আর আজকে শেখ হাসিনার বিরুদ্ধে উনি মামলা করতেছিলেন। সুতরাং এখানে একটা ডিটারমিনেশনের ব্যাপার আছে, যে আপনি যে কোনো একটা মামলায় মনোযোগী হতে হবে একটা প্রসিকিউটরের। তো সেই মনোযোগটা যে পরিমাণ তাজুল ইসলামের বা ডিটারমিনেশন ছিল এই প্রসিকিউটর থাকবে বলে আমি মনে করি না। ধন্যবাদ রাজাকি ভাই।